দিচ্ছি সবকিছু। Wait. হ্যাঁ, লাইভটা হচ্ছে শুরু হচ্ছে, আমাদেরকে দেখা যাচ্ছে। তা আমি হচ্ছে কি প্রিলিমিনারি কিছু কথা বলে হচ্ছে কি চলে যাচ্ছি। তো হচ্ছে আমাদের হচ্ছে কি প্রি মেডিকেলের ক্লাস শুরু হচ্ছে কি আগামী 3 জানুয়ারি থেকে, কাজ রক্ত এবং সঞ্চালন চ্যাপ্টারটা অনেকে বললো 2টা ক্লাস লাগবে। তো ক্লাসটা মূলত আমার না, আজকে হচ্ছে কি আমাদের প্রিয় ভাই, অন্তত আমার, হ্যাঁ, সুমিত কুমার দেব ভাই আছে ক্লাসটা নিবে। বিশেষ সমস্যা রাখবে না সে, পরিপাক এবং শ্বসনের খুবই সিলেক্টিভ কিছু টপিক এসে হচ্ছে পড়াবে। তো আশা করি এটা সবার ভালো লাগবে, আবার পরবর্তীতে যারা লাইভে নাই এই মুহূর্তে তারা আশা করি এটা পরে দেখতে পারবে। তো আমরা শুরু করি। তো আপনি আপনার একটু নাম পরিচয় দিয়ে আজ থেকে শুরু করেন, আমি আসি। হ্যাঁ, ওকে। ওকে ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি শোনা আমাকে যাচ্ছে। দেখা হুম। যাচ্ছে? হ্যাঁ, দেখাও যাচ্ছে, হ্যাঁ। শোনাও যাচ্ছে। আচ্ছা, শুরুতে আমি আমার ছোট করে পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি সুমিত কুমার দে, আর পড়াশোনা করছি সৌরাবতী মেডিকেল কলেজে। তো আজকে আমাদের মেডি মাস্টার্স এর যে ক্লাস, সেই ক্লাসটা আমি ভাবছি যে পরিপাক ও শ্বসন চ্যাপ্টারের যে লিভার টপিকটা আছে বা যকৃত, সেটার উপর আমি নেব। ছোট একটা টপিক, কিন্তু ভেতরে ডিপ ডাউন পড়াশোনা করলে আসলে জানার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা হচ্ছে শুরু করতে পারি, অনেকে আস্তে আস্তে জয়েন হবে। আমরা হচ্ছে কি আস্তে আস্তে শুরু করি। ওকে, থ্যাংক ওকে ইউ। ভাই, ঠিক আছে। তাহলে চলো, আহ প্রথমেই আমরা যকৃতের পরিচয় তো সবাই জানি, জাস্ট লোকেশন। এই কথাবার্তাগুলো আমি আজমল স্যারের বই থেকে ডিরেক্ট নিয়ে এসেছি। তো জাস্ট সাথে একটা করে ছবি এনেছি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো অবস্থানের যকৃতের যে পজিশন, সেটা আমাদের বডিতে কোথায় আছে ভাইয়া? আছে হচ্ছে গিয়ে আমাদের উদর গহ্বর। ওকে ভাই, উদর গহ্বর জিনিসটা কি? হ্যাঁ ভাই, আমাদের এই দিক পর্যন্ত আজ যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর। মানে বুকের খাঁচার মতো যে অংশটা, এর নিচে যে অংশটা আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের উদর গহ্বর। সোজা বাংলা কথা বললে ভাইয়া, এটা হচ্ছে আমাদের পেটের গহ্বর। পেটের গহ্বরের মধ্যে তো ভাই অনেক কিছু আছে, আমাদের পরিপাকের সব জিনিসপাতি এই জায়গাটাতে আছে। এখন এই উদর গহ্বরের কোন জায়গায় ভাইয়া? উপরিভাগের ডান দিকে, উপরের দিকের ডান দিক জুড়ে আছে হচ্ছে কি ভাইয়া আমাদের এই যকৃতটা। এখন এখানে আরেকটা কথা বলছে, মধ্যচ্ছদ বা ডায়াফ্রামের ঠিক নিচে। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদে কি জিনিস? যেটা হচ্ছে ভাইয়া বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে আলাদা করে, মানে এটি বরাবর একটা আমাদের পর্দা বলতে পারো, পর্দার মতো আলাদা করার মতো একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটাই হচ্ছে কি আমাদের এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, ঠিক আছে? তারপরে বলছে যে ভাইয়া নিচে ডিওডেনাম ও ডান বৃক্কের উপরের দিকে। ডান বৃক্কের লোকেশন কই? ডান বৃক্কের লোকেশন হচ্ছে এইটা। এটা ঠিক উপরের দিকে আছে কি ভাইয়া? আমাদের যকৃতটা। এর পরের কথাটা হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের দরকারি। এটা বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। ওকে ভাইয়া, বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মানে কি ভাইয়া? বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থির মানে হচ্ছে গিয়ে, একটা অঙ্গ যদি দুইটা কাজই করে, তাহলে এই ধরনের গ্রন্থিগুলোকে আমরা কি বলবো ভাইয়া? এই ধরনের গ্রন্থিগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে মিশ্র গ্রন্থি। এই ধরনের গ্রন্থিগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভাইয়া মিশ্র গ্রন্থি। ভাইয়া, তোমরা কি আমাকে আর কেউ আরেকটা মিশ্র গ্রন্থির উদাহরণ দিতে পারবে? আচ্ছা, তার জন্য অপেক্ষা না করে আগায় যাই আমি। আরেকটা আমাদের মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে কি ভাইয়া? আমাদের অগ্ন্যাশয়। সেটাও এই চ্যাপ্টারের অন্য সময়কার পড়াশোনা। যাই হোক, আরেকটা মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের অগ্ন্যাশয়, ঠিক আছে? তো চলো আগাই। তারপরে যেটা, সেটা হচ্ছে ভাই আমাদের যকৃতের গঠন সম্পর্কের কথাবার্তা। এখন আমাদের এইখানের কথাবার্তাগুলো আমি আজমল স্যারের বই থেকে ডিরেক্ট তুলে নিয়ে চলে এসেছি। যকৃতের গঠন মানবদেহের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি, খুবই ভালো কথা। আহ প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের ওজন এত থেকে এত কেজি। হ্যাঁ ভাইয়া, যারা হচ্ছে কি আমাদের কষ্ট করে মেডিকেল অ্যাসপায়ারেন্ট, তাদের জন্য ভাই ভ্যালু গুলো একটু কষ্ট করে মনে রাখা লাগবে। যে মেইলে হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি, আর ফিমেলে হচ্ছে ভাই 1.2 থেকে 1.4 কেজি। আর সদ্য ভূমিষ্ঠ শিশু দেখে এর ওজন হচ্ছে ভাই জাস্ট 150 গ্রাম। এতটুকু জানা মানে ইনফরমেশন হিসেবে আমাদের মেডিকেল অ্যাসপায়ারেন্টদেরকে জানা থাকা ভালো, ঠিক আছে? চলো, তারপরে আরেকটা দরকারি কথা, এটা তো ভাই সবার জানা লাগবে, যে যকৃতের খন্ড কয়টা ভাইয়া? যকৃতের খন্ড হচ্ছে গিয়ে চারটা। যকৃতের খন্ড হচ্ছে গিয়ে ভাইয়া চারটা। চারটা খন্ডের নাম কি কি ভাইয়া? চারটা খন্ড হচ্ছে আমাদের ডান খন্ড, বাম খন্ড, কোয়াড্রেট এবং কডেট। ওকে ভাইয়া, এখন তোমরা আমাকে বলতে পারছো ভাইয়া পাশেই তো ছবি আছে, ছবিতে তো দেখা যাচ্ছে ভাইয়া জাস্ট দুইটা।
এই হচ্ছে গিয়ে আমাদের বড় ডান খণ্ড যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের ছোট বাম খণ্ড যেটা, ডান আর বাম। তাহলে ভাই বাকি দুইটা কোথায় ভাই? বাকি দুইটা হচ্ছে গিয়ে কষ্ট করে এখানে লিখাও আছে ছোট করে যে বাহাইন্ড, তার মানে আমাদের এই ছবির জাস্ট পেছন দিকে আছে হচ্ছে গিয়ে ভাইয়া কর্ডেট লোব আর হচ্ছে গিয়ে কোয়াড্রেট লোব, যেটা হচ্ছে ছবির পেছন দিকে আছে, সেটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এরপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে ভাইয়া অসম্পূর্ণ খণ্ড। এই কথাটার মানে কি ভাইয়া? এই কথাটার মানে হচ্ছে যে ভাইয়া ওরা আলাদা তো ঠিক আছে, কিন্তু পুরোপুরি আলাদা না, তার মানে ভেতরে কিছুটা হলেও ভাইয়া ওদের মধ্যে রিলেশন আছে। ঠিক আছে, কি কথাটা মানে ওদের মধ্যে সম্পর্কটা দূরে চলে গেছে কথা ঠিক, বাট পুরোপুরি তারা এখনো আলাদা হয়নি, বুঝাইতে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা দরকারি কথাবার্তা সেটা হচ্ছে যে ভাইয়া খণ্ডগুলো স্থিতিস্থাপক তন্তু সমৃদ্ধ ক্যাপসুলে আবৃত ভাইয়া, একটা ক্যাপসুল দিয়ে আবৃত। এখন আমাদের তাহলে যকৃতের পোশাকের নাম কি ভাইয়া? যকৃতের পোশাকের নাম হচ্ছে গিয়ে গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের আবরণীর নাম কি ভাইয়া? গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, কি কথাটা আমাদের যেরকম হার্টের আবরণী হচ্ছে পেরিকার্ডিয়াম, তারপর ফুসফুসের আবরণী হচ্ছে গিয়ে প্লুরা, ব্রেনের আবরণী হচ্ছে গিয়ে মেনিনজেস, ঠিক সেম ভাবে আমাদের যকৃতের আবরণী হচ্ছে গিয়ে ভাইয়া গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, চলো আগে। এরপর আরো একটা দরকারি কথাবার্তা আছে, সেটা হচ্ছে ভাই ডান খণ্ডটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। তাহলে এই যে চারটা খণ্ডের কথা বলা হয়েছে, এই চারটা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে ভাইয়া ডান খণ্ডটা। ঠিক আছে, তারপরে যেটা বললো যে যকৃতের নিচের দিকে পিঠে পিত্তথলি সংলগ্ন থাকে। এখন কথা হচ্ছে ভাই পিত্তথলি জিনিসটা কি? পিত্তথলি জিনিসটা হচ্ছে ভাই এই যে ছোট্ট সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি আমাদের পিত্তথলি। এখন কথা হচ্ছে যে ভাইয়া একটা কোশ্চেন আমাদেরকে মাঝে মাঝে ঝামেলাতে ফেলে, সেই কোশ্চেনটা হচ্ছে যে পিত্ত তৈরি করে কি? পিত্তথলির নামের মধ্যেই পিত্ত আছে, তো আমরা ধরে নেই পিত্ত তৈরি করে পিত্তথলি। আসলে তথ্যটা ভাই ভুল। পিত্তথলি পিত্ত তৈরি করে না, পিত্ত তৈরি করে হচ্ছে কি আমাদের এই যকৃত। কিন্তু পিত্তকে জমা রাখে কোথায় ভাইয়া? পিত্তকে জমা রাখে হচ্ছে গিয়ে এই পিত্ত থলিতে। ঠিক আছে, তাহলে পিত্ত তৈরি করতেছে কে? যকৃত। কিন্তু পিত্ত জমা থাকতেছে কোথায় ভাইয়া? পিত্ত থলিতে। পিত্ত থলিতে কেন জমা থাকতেছে ভাইয়া? পিত্ত থলিতে জমা থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে কি ভাইয়া, পিত্তর রস যেটা সেটা আরো ঠিক হয়, মানে আরো ঘন হয়। ঘন হলে হচ্ছে গিয়ে পরবর্তীতে যখন আমাদের এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ লাইন, এই ট্র্যাক্টের মধ্যে কাজ করার সময় ওদের আরো সুবিধা হয়। ঠিক আছে, কি কথাটা সহজ কথা, কনসেন্ট্রেশন বাড়ে। আচ্ছা, এরপরে যে কথাটা বলছে এই কথাগুলো আমাদের একটু ভালো মতন বুঝতে হবে। ঠিক আছে, আসো, যকৃত থেকে আসা ডান ও বাম যকৃত নালী মিলে একটা অভিন্ন যকৃত নালী গঠন করে। ছবিটার দিকে যদি একটু কষ্ট করে তাকাই তাহলেই আমরা বুঝতে পারছি ভাইয়া। দেখো, এটা হচ্ছে বাম খণ্ড, এটা হচ্ছে ডান খণ্ড। ডান খণ্ড থেকে আসতেছে কি ভাইয়া? আমাদের ডান যকৃত নালী আসতেছে। বাম খণ্ড থেকে আসতেছে কি? বাম যকৃত নালী। এই নালী আর এই নালী, দুইটা নালী কি করলো? মিলিত হলো। মিলিত হয়ে এতটুকু যে অংশটা আছে, এতটুকু অংশ, এই এতটুকু অংশের নাম কি ভাইয়া? এতটুকু অংশের নাম হচ্ছে অভিন্ন যকৃত নালী। ঠিক আছে, কি কথাটা? তাহলে ভাইয়া এটাকে আমরা বলবো ডান যকৃত নালী, এটাকে আমরা বলবো বাম যকৃত নালী, এতটুকু অংশকে আমরা বলবো হচ্ছে গিয়ে অভিন্ন যকৃত নালী। ওকে, তারপর কি বলছে ভাইয়া? এটা পিত্ত নালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্ত নালী গঠন করে। তারপরে আমরা দেখতে পাইতেছি কি ভাইয়া? এটা হচ্ছে পিত্তথলি, পিত্তথলি থেকে একটা পাইপ বেরিয়েছে। পিত্তথলির পাইপের নাম কি ভাইয়া? পিত্তথলির পাইপের নাম হচ্ছে গিয়ে পিত্ত নালী। ঠিক আছে, এই কথাটা। এখন পিত্ত নালী আর আমাদের সেই অভিন্ন যকৃত নালী কি হবে? একসাথে জোড়া লাগবে। জোড়া লাগার পর যেটা তৈরি হয়েছে এই জিনিসটার নাম কি হলো? এই জিনিসটার নাম হইলো হচ্ছে গিয়ে ভাই আমাদের অভিন্ন পিত্ত নালী। ঠিক আছে, কি কথাটা? অভিন্ন পিত্ত নালী। ওকে, এই অভিন্ন পিত্ত নালীটা কি করবে ভাইয়া? করবে হচ্ছে গিয়ে ভাইয়া ডিউডেনামে, ডিউডেনাম হচ্ছে এই অংশটুকু, ডিউডেনামে এসে এসে কি করবে ভাইয়া? ওপেন করবে। ঠিক আছে, কি কথাটা? এখন কথা হচ্ছে যে ভাইয়া একটা জায়গাতে এসে, মানে আমরা কোনো রুমে যদি ঢুকতে চাই, দরজা তো থাকে, তাহলে সে যে ডিউডেনামে এসে ওপেন করবে, কিভাবে সে ওপেন করবে, কোন জায়গাটা দিয়ে সে ওপেন করবে? যে জায়গাটা দিয়ে ওপেন করবে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া? অ্যাম্পুলা অফ থ্যাটার। ঠিক আছে, কি কথাটা? যে জায়গাটাতে এসে সে ওপেন করে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া? অ্যাম্পুলা অফ থ্যাটার। ঠিক আছে, মাঝখানে আরো একটা কাজ আছে যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে যে ভাই আমরা ছবিটাতেই দেখতে পাইতেছি ভাইয়া, এই যে আমাদের অভিন্ন পিত্ত নালী,
এর সাথে আমাদের অগ্ন্যাশয় থেকেও একটা পাইপ এসে কানেক্টেড হয়েছে, তাহলে অভিন্ন পিত্ত নালী অগ্ন্যাশয়ের পাইপ অগ্ন্যাশয় নালীর সাথে মিলে দেন গিয়ে হচ্ছে সে অ্যাম্পুল অফ ভ্যাটারে এসে ওপেন করে। ঠিক আছে কি কথাটা ভাইয়া? আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি, কারো কোনো এই জায়গাটাতে সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি এটা আমাদের জন্য একটা ভালো দরকারি জায়গা। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেনটাতে যাই। And এই অংশটাতে হচ্ছে গিয়ে ভাইয়া সবচেয়ে বেশি পরিমাণ মানুষের ঝামেলা থাকে। আমি নিজে যখন ইন্টারের স্টুডেন্ট ছিলাম আমার যকৃতের পুরো স্ট্রাকচার বুঝতে তেমন কোনো ঝামেলা হইতো না, বাট এই জায়গাটাতে কি যে বলছে সেটা বুঝতে আমার বেশ ভালো রকম ঝামেলা হইতো। ঠিক আছে, তো বড় হওয়ার পর আস্তে আস্তে পড়তে পড়তে বুঝে ফেলছি আসলে এখানে কি লিখছে। তো আমি দুইটা ছবি নিয়ে আসছি, তো বইতে একটা নাই, মানে এই ছবিগুলা নাই। এন্ড এই ছবিগুলোর অভাবে আসলে বোঝা যায় না, ছবিগুলো যদি একটু কষ্ট করে আমরা বুঝি তাহলে এই জায়গাটা সহজ। তো চলো শুরু করি। আমাদের আণুবীক্ষণিক গঠন, কার আণুবীক্ষণিক গঠন? যকৃতের আণুবীক্ষণিক গঠন। ওকে, আণুবীক্ষণিক গঠনে দেখা যায় যকৃত গ্লিসন্স ক্যাপসুল পর্দা দিয়ে আবৃত থাকে, যেটা আমি আগে বলে আসছি। সেটা কি করে ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে যকৃতের অভ্যন্তরে প্রবেশ করে যকৃতকে লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র অংশে বিভক্ত করে। তার মানে ভাইয়া গ্লিসন্স ক্যাপসুলটা ভেতরে গিয়ে অনেকগুলো রুম ক্রিয়েট করতেছে। ঠিক আছে কি কথাটা? আমাদের যেমন একটা দেয়াল ভেতরের দিকে প্রবেশ করে আস্তে আস্তে ছোট 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 রুমে ডিভাইড করে দেয় একটা বড় ফ্ল্যাটকে, ঠিক সেরকম ভাবে গ্লিসন্স ক্যাপসুলটাও ভেতরে প্রবেশ করে ছোট ছোট রুমে রুমে ডিভাইড করে দিতেছে। ঠিক আছে কি কথাটা? সেই রুম গুলাকে আমরা কি বলতেছি ভাইয়া? লোবিউল বলতেছি। ঠিক আছে, লোবিউল বলতেছি। ওকে ভাইয়া, এই যে ছবিটাতে দেখো, এই হচ্ছে কি আমাদের যকৃত। যকৃতের একটা অংশকে জুম করলো, জুম করার পর এরকম অনেক ছোট 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 রুম দেখা যাচ্ছে। ঠিক আছে কি কথাটা? এখন রুমের শেপ কিরকম ভাইয়া? এই একটা জাস্ট রুমকে আবার জুম করা হয়েছে, একটা রুমকে জুম করার পর রুমের শেপ দেখো, রুমের শেপ হচ্ছে ভাই হেক্সাগোনাল বা ষড়ভুজাকার। ঠিক আছে, তাহলে আমাদের এই লোবিউল গুলো দেখতে কিরকম ভাইয়া? লোবিউল গুলো মোস্ট অফ দ্য কেস হয় হচ্ছে গিয়ে ষড়ভুজাকার। তো সেটাই তারা পরবর্তী লাইনে লিখছে যে লোবিউল গুলো 5 বা 6 বাহু বিশিষ্ট বহুভুজাকার হয়। ওকে হোক। অধিকাংশ লোবিউল 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, খুবই ভালো কথা। প্রতিটা লোবিউলের অন্তর্ভাগে অসংখ্য বহুভুজাকার হেপাটিক কোষ বা হেপাটোসাইট থাকে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের বোঝার ব্যাপার আছে। ঠিক আছে কি কথাটা? আচ্ছা ভাইয়া, আমরা একটা ব্যাপার তো জানি যে আমাদের যকৃতের সাথে রিলেটেড সবকিছুকে হচ্ছে গিয়ে হেপাটিক একটা টার্ম ইউজ করা হয়। ঠিক আছে কি কথাটা? তাহলে যকৃতের কোষ, যকৃতের যকৃতের কোষকে আমরা কি বলবো ভাইয়া? হেপাটোসাইট। ঠিক আছে কি কথা? সাইট, সাইট বলি হচ্ছে গিয়ে আমরা পরিণত কোষকে, আর ব্লাস্ট বলি হচ্ছে গিয়ে আমরা অপরিণত কোষকে। ঠিক আছে কি কথাটা? আমরা ওই বিশেষ করে বোনসের যে চ্যাপ্টারটা, চলন অঙ্গ চালনা, সেখানে এই জিনিসপাতিগুলো ভালো দেখা যায় যে ভাইয়া কন্ড্রোব্লাস্ট কন্ড্রোসাইট, অস্টিওব্লাস্ট অস্টিওসাইট। ঠিক আছে কি কথাটা? ব্লাস্ট হচ্ছে ভাইয়া ইম্যাচিউর সেল, আর সাইট বলি হচ্ছে গিয়ে ভাইয়া ম্যাচিউরড সেল। ঠিক আছে, তাহলে যকৃতের ম্যাচিউরড সেল গুলাকে আমরা কি বলতেছি ভাইয়া? হেপাটোসাইট বলতেছি। ওকে, খুবই ভালো কথা। তাহলে ওই যে ভাই একটা লোবিউল আছে, ওই একটা লোবিউল কি এখানে আবার ভালো করে জুম করে দেখানো হয়েছে। একটা লোবিউলের ভেতরে দেখো ভাইয়া 1 2 3 4 5 6 7 কত এরকম ছোট 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 সেলের মতো দেখা যাচ্ছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে সেল। কার সেল ভাইয়া? যকৃতের সেল। আর যকৃতের সেলকে আমরা কি বলতেছি ভাইয়া? যকৃতের সেলকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে হেপাটোসাইট। তার মানে এই যে ষড়ভুজাকার রুম, এই রুম ভর্তি কি আছে ভাইয়া? হেপাটোসাইট আছে। ঠিক আছে কি কথাটা? ওকে, লোবিউলার কেন্দ্রে একটা করে কেন্দ্রীয় শিরা থাকে। ওকে ভাইয়া, এটা যদি হয় আমার লোবিউল, ঠিক আছে, এটা যদি হয় আমার লোবিউল, লোবিউলার সেন্টারের মধ্যে কি আছে ভাইয়া? লোবিউলার সেন্টারের মধ্যে আছে হচ্ছে গিয়ে ভাইয়া কেন্দ্রীয় শিরা। লোবিউলার সেন্টারের ভেতর আছে হচ্ছে গিয়ে ভাইয়া কেন্দ্রীয় শিরা। ঠিক আছে, কেন্দ্রীয় শিরা দিয়ে কি হয় ভাইয়া? আর লোবিউলের মাঝে রক্ত চলাচল। ওকে, খুবই ভালো কথা। রক্ত চলাচলের জন্য সাইনোসয়েড নামক ফাঁকা স্থান থাকে। লোবিউলের মধ্যে দিয়ে রক্ত চলাচলের জন্য থাকতেছে কি ভাইয়া? ফাঁকা স্থান। এন্ড রক্ত মুভমেন্ট করে, এই যে দেখো এই জায়গাগুলোতে আছে ভাইয়া, এই জায়গাগুলা বরাবর মুভ করলে কি হইতেছে ভাইয়া? আশপাশের এই লাইন বরাবর যদি রক্ত মুভ করে তাহলে আশপাশের এপাশ এপাশ দুই পাশে হেপাটোসাইট গুলাও পুষ্টি উপাদান পেয়ে যাচ্ছে রক্তের থ্রু। ঠিক আছে কি কথাটা? সে ফাঁকা স্থানগুলোকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া সাইনোসয়েড। এখানে আরেকটা কথা লিখছে, সেটা হচ্ছে ভাই সাইনোসয়েড গুলো কি দিয়ে আবৃত থাকে ভাই? কাফার সেল দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া কাফার কোষ কি ভাইয়া? কাফার কোষ কি? কাফার কোষ কি? কাফার কোষ হচ্ছে যে ভাইয়া যকৃতের ম্যাক্রোফেজ। খুব ভালো কথা। ভাই এখন কোশ্চেন দাঁড়ায় যে ম্যাক্রোফেজ জিনিসটা কি ভাইয়া?
ম্যাক্রোফেজ জিনিসটা হচ্ছে কি, আমরা একটা জিনিস আশা করি জানি, সেটা হচ্ছে যে ভাইয়া আহ মনোসাইট। মনোসাইট কি ভাইয়া? মনোসাইট হচ্ছে কি আমাদের একটা অদানাদার শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, অদানাদার শ্বেত রক্তকণিকা। এখন এই মনোসাইট শ্বেত রক্তকণিকা কি করে ভাইয়া? শ্বেত রক্তকণিকা করে হচ্ছে জীবাণু মারে, খেয়ে ফেলে, ফ্যাগোসাইটোসিস প্রসেসে জীবাণুকে খেয়ে মেরে ফেলে। ওকে, এই মনোসাইট যখন অ্যাক্টিভেটেড হয়, মানে কাজ করা শুরু করে, ঠিক আছে কি কথাটা, যখন কাজ করা শুরু করে তখন ওদেরকে আমরা বলতেছি হচ্ছে কি ভাইয়া ম্যাক্রো ফাজ বলো বা ফেজ বলো, যেটাই বলো না কেন কোনো সমস্যা নেই। মনোসাইটটা কিসে কনভার্ট হচ্ছে ভাইয়া? ম্যাক্রোফেজ। এন্ড পরবর্তীতে ম্যাক্রোফেজকে আমরা এলাকা ভিত্তিতে কিছু নাম দিই, ঠিক আছে, যে অমুক এলাকার ম্যাক্রোফেজকে অমুক নাম দেওয়া হলো। ঠিক সেম ওয়েতে ভাইয়া আমাদের যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কি নাম দিলাম ভাইয়া? যকৃতের ম্যাক্রোফেজকে আমরা নাম দিলাম হচ্ছে কি কাপ্পার সেল। ঠিক আছে কি কথাটা? এই কথাটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের পরবর্তীতে প্রতিরক্ষা চ্যাপ্টার যে একটা পড়া আছে, সেখানে এগুলোর ইন ডিটেলস বলা আছে, ঠিক আছে কি কথাটা? তাহলে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে? যকৃতের ম্যাক্রোফেজকে বলা হচ্ছে কি ভাইয়া কাপ্পার সেল। ওকে ভাইয়া, তাহলে মানে এখানে আমাদের কি আছে ভাইয়া? এখানে আমাদের ম্যাক্রোফেজও আছে। এজ এ রেজাল্ট এখানে যদি কোনো জীবাণু অ্যাটাক করে তাহলে যকৃত বা লিভার সেটাকে ইজিলি মেরে ফেলতে পারবে। খুবই ভালো কথা। আগাই আমরা। এসব কোষ লোহিত কণিকা শ্বেতকণিকা অনুযায়ী বহিরাগত কণাকে গলাধঃকরণ করে। দুই বা ততোধিক লোবিউলের সংযোগস্থলে যোজক টিস্যু পরিবৃত্ত ধমনী শিরা এবং পিত্তনালী শাখা থাকে। এই কথাবার্তা দিয়ে কি বলছে ভাইয়া? এই ছবিটাতে দেখো, এখানে আছে কি ভাইয়া? হেপাটিক আর্টারি, তার মানে যকৃতের উম ধমনী। তারপরে আছে হচ্ছে গিয়ে ভাইয়া এখানে পোর্টাল ভেইন, তার মানে যকৃতের যে শিরা। আর এটা হচ্ছে কি আমাদের বাইল ডাক্ট, মানে কি ভাইয়া? বাইল ডাক্ট মানে হচ্ছে কি ভাইয়া পিত্তনালী। ঠিক আছে, এই পজিশনে আছে, এই পজিশনে আছে, এরকম কর্নার গুলাতে, প্রত্যেকটা কর্নার কর্নারে এরকম তিনটা তিনটা করে জিনিস একসাথে থাকে, ঠিক আছে কি কথাটা? ওকে, ধমনী দিয়ে কি হয়, শিরা দিয়ে কি হয় সেটা তো সবাই জানে। পিত্তনালী দিয়ে কি হয় ভাইয়া? এখানে প্রত্যেকটা লবিউলের পিত্তনালী গুলো আস্তে আস্তে কানেক্ট হয়ে 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 দিন শেষে ফাইনালি গিয়ে একটা বানায় ফেলে হচ্ছে গিয়ে আমাদের এই ডান পিত্তনালী, আরেকটা বানায় ফেলে হচ্ছে গিয়ে বাম পিত্তনালী, ঠিক আছে কি কথাটা? এই এন্ড অফ দ্য ডে দিন শেষে ডান পাশের গুলা ডানটা বানায়, বাম পাশের গুলা মিলে এই বামটা বানায়। এটা হচ্ছে গিয়ে তাদের ফেট। আর পরবর্তীতে তো দেখলাম যে কিভাবে পাথওয়েটা দিন শেষে আগায়। ঠিক আছে ভাইয়া, চলো তাহলে এর সাথে সাথে আমাদের একটা জিনিস, একটা না বেশ কয়েকটা জিনিসই পড়া শেষ। কি কি পড়লাম ভাইয়া? পড়লাম হচ্ছে কি আমাদের অবস্থান, মানে আমাদের তো না, যকৃতের অবস্থান। পড়লাম হচ্ছে যকৃতের গঠন। পড়লাম হচ্ছে ভাইয়া যকৃতের আণুবীক্ষণিক গঠন। এন্ড সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটাই আমরা পড়েছি, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে যকৃতের আণুবীক্ষণিক গঠন, ঠিক আছে কি কথাটা? তারপরে যেটা, যেখান থেকে আমাদের ভাইয়া সিকিউ আসে, প্লাস এমসিকিউ তো অভাব নাই, সেই জায়গাটা হচ্ছে গিয়ে ভাইয়া যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, তাহলে আমরা একটা একটা করে বলি। প্রথমে আমরা গেলাম সঞ্চয়ী ভূমিকাতে। ভাইয়া সঞ্চয়ী ভূমিকাতে সর্বপ্রথম কার কথা বলা যায় ভাইয়া? য- সঞ্চয়ী ভূমিকাতে সবচেয়ে সবার আগে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের সেই কার্বোহাইড্রেট সঞ্চয়। কার্বোহাইড্রেট সঞ্চয়, কার্বোহাইড্রেট বা শর্করা সঞ্চয়। কথা হচ্ছে ভাই কি হিসেবে সঞ্চয় করব ভাইয়া? আমরা সঞ্চয় করব হচ্ছে গিয়ে গ্লাইকোজেন হিসেবে। সঞ্চয় করব কি হিসেবে? সঞ্চয় করব হচ্ছে গিয়ে ভাইয়া আমরা গ্লাইকোজেন হিসেবে, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে ভাই গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে যে ভাইয়া, দেখো আমরা এটা খুব ভালো একটা, ভালোভাবে বোঝানো যায় সেই জিনিসটা হচ্ছে যে, তোমার কাছে যদি ধরো অনেকগুলা টাকা আছে, ঠিক আছে, তুমি টাকা জমাচ্ছ, প্রতিদিন তোমার বাবা তোমাকে কিছু টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সা থেকে তুমি কিছু কিছু টাকা জমায় 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 জমায়, ধরো 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম টাকা জমায় জমায় তুমি এখন একটা 1,000 টাকা বানাইছো, ঠিক আছে। তাহলে এখন তুমি নিজেই আমাকে বলো যে ভাইয়া এই টাকাগুলো যদি তুমি স্টোর করতে চাও, তোমার কি এরকম অনেকগুলা 10 টাকা, 20 টাকা, 50 টাকা নোট একসাথে রাখাটা তোমার জন্য কনভিনিয়েন্ট, নাকি সেটাকে একটা 1,000 টাকার নোট বানিয়ে ফেলা সেটা তোমার জন্য কনভিনিয়েন্ট? সবাই বলবে যে ভাইয়া 1,000 টাকা একটা নোট বানিয়ে ফেলা হচ্ছে কি আমাদের জন্য কনভিনিয়েন্ট, ঠিক আছে কি কথাটা? ওকে, তাহলে আমাদের বডি তো ঠিক সেম মেকানিজমটা চলে। আমরা অনেক খাবার দাবার খাচ্ছি ভাইয়া, অনেক খাবার দাবার খাওয়ার পর এন্ড অফ দ্য ডে সেটা কি হয়ে যাচ্ছে? এন্ড অফ দ্য ডে সেটা হয়ে যাচ্ছে গ্লুকোজ। কিন্তু গ্লুকোজ তো ভাই আমাদের রানিং কারেন্সি, প্রতিদিন খরচ হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে কি কথাটা? এখন গ্লুকোজ হিসেবে তো আমরা সহজে স্টোর করতে পারবো না, এরকম খুচরা
নোট হিসেবে আমরা স্টোর করতে পারবো না। কি হিসেবে স্টোর করলে ভালো হবে? আমরা যদি বড় কিছু একটা বানিয়ে ফেলি সেটা হবে হচ্ছে কি আমাদের জন্য বেটার, ঠিক আছে কি কথাটা? সে বড় কোনো জিনিসটাই হচ্ছে কি ভাইয়া আমাদের গ্লাইকোজেন, ঠিক আছে? সেই বড় জিনিসটাই হচ্ছে কি আমাদের গ্লাইকোজেন। তোমরা যদি কোষ রসায়ন পড়ে থাকো তাহলে তোমরা নিজেরা এইভাবেও রিলেট করতে পারবে যে গ্লুকোজ হচ্ছে ভাইয়া একটা আমাদের মনোস্যাকারাইড মানে ছোট ইউনিট, আর গ্লাইকোজেন হচ্ছে গিয়ে ভাই একটা পলিস্যাকারাইড মানে বড় ইউনিট। মানে আমার যে উদাহরণটা ছিল 10 টাকা 50 টাকার নোট মানে ছোট ছোট ইউনিট, আর 1000 টাকার নোট মানে সেটা হচ্ছে গিয়ে একটা বড় ইউনিট, ঠিক আছে? তাহলে আমরা যদি কার্বোহাইড্রেট স্টোর করতে চাই আমাদের বডিতে, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা গ্লাইকোজেন হিসেবে স্টোর করা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাই গ্লাইকোজেন স্টোর হয় কই হয়? দুইটা জায়গাতে গ্লাইকোজেন স্টোর হয় আমাদের বডিতে। সরি, একটা হচ্ছে ভাই আমাদের যকৃত, আর আরেকটা হচ্ছে গিয়ে ভাই আমাদের মাংসপেশি, ঠিক আছে? আমাদের যকৃততে স্টোর হয় এন্ড মাংসপেশিতে স্টোর হয়, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়ালেখা করতেছি কারে নিয়ে ভাই? পড়ালেখা করতেছি যকৃতকে নিয়ে। তাহলে যকৃতের কথাবার্তা নিয়ে ইন ডিটেলস আমরা যাব, ঠিক আছে কি কথাটা? চলো, তাহলে কি হচ্ছে? আমি কথায় কথায় সব কথা বলে ফেলছি ভাইয়া। আমাদের বডিতে ছিল কে? ছিল হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজ ব্যাটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? গ্লাইকোজেন হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ভাইয়া গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, তাহলে তুমি নিজেই আমাকে বলো গ্লুকোজের পরিমাণ বাড়তেছে না কমতেছে? গ্লুকোজের পরিমাণ ভাইয়া অবশ্যই কমতেছে, ঠিক আছে কি কথাটা? গ্লুকোজের পরিমাণ অবশ্যই আমাদের কমতেছে। তো তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস করে আসতেছো যে আমাদের বডিতে একটা হরমোন আছে। কি হরমোন ভাইয়া? ইনসুলিন। ইনসুলিন কি করে? ইনসুলিন করে হচ্ছে গিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সহায়তা করে। ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সহায়তা করে। তাহলে ভাইয়া আমাদের গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন হচ্ছে, এজ এ রেজাল্ট গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, এই প্রক্রিয়াটাতে সহায়তা করবে কে ভাইয়া? সহায়তা করবে হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের ইনসুলিন হরমোন। সহায়তা করবে হচ্ছে কি ভাইয়া আমাদের ইনসুলিন হরমোন, ঠিক আছে কি কথাটা? তাহলে এতে করে কি হচ্ছে? গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া আর একটা কথা, সেই কথাটা কি ভাইয়া? কথা হচ্ছে যে আহ গ্লাইকোজেন যে আমরা সঞ্চয় করব, এটা একটা প্রক্রিয়া, অবশ্যই প্রক্রিয়া, and প্রক্রিয়া একটা নাম আছে ভাইয়া। কি নাম? নামটাও খুব সহজ। কি নাম? খুব সহজ। কেন সহজ ভাইয়া? কোনো কিছু তৈরি করা মানে কি ভাইয়া? জেনেসিস। কোনো কিছু তৈরি করা মানে কি? জেনারেট থেকে। আমরা এখন কত এআই দিয়ে ছবি জেনারেট করি, জেনারেট ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন ভাইয়া। তাহলে সে জেনারেট থেকে আসছে হচ্ছে জেনেসিস। তাহলে কোনো যেই প্রক্রিয়াতে কোনো কিছু তৈরি করতেছি সেটা হচ্ছে জেনেসিস। এখন কথা হচ্ছে এই প্রক্রিয়া আমরা তৈরি করতেছিটা কি ভাই? এই প্রক্রিয়া আমরা তৈরি করতেছি হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি হওয়া উচিত ভাইয়া? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া গ্লাইকোজেনেসিস, ঠিক আছে কি কথাটা? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন কি করতেছি? জেনারেট করতেছি, দ্যাটস এটার নাম হচ্ছে ভাইয়া আমাদের গ্লাইকোজেনেসিস। আশা করি ভাইয়া সবাইকে আমি এই জায়গাটা বুঝাতে পেরেছি, ঠিক আছে কি কথাটা? তাহলে এতক্ষণে আমাদের কি গেল ভাইয়া? এতক্ষণে আমাদের জাস্ট একটা পয়েন্ট গেল। পরের পয়েন্ট কি? পরের পয়েন্ট হচ্ছে গিয়ে ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করে। যকৃত কি স্টোর করে ভাইয়া? ব্লাড স্টোর করে। এখন ব্লাড স্টোর করার মধ্যে থেকে আমাদের জাস্ট একটা এমসিকিউ ভালো করে পড়া লাগবে। সেই এমসিকিউটা হচ্ছে যে ভাইয়া 1500 সেন্টিমিটার কিউব, ঠিক আছে ভাইয়া, বা 1500 ঘন সেন্টিমিটার ব্লাড স্টোর করে, ঠিক আছে কি কথাটা? 1500 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার যেটি আমরা বলি না কেন, সে ব্লাড স্টোর করতে। ওকে, এতটুকু জানলে আমাদের এখান থেকে চলে, এখানে বুঝার আসলে তেমন কিছু নাই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যকৃৎ কি করে ভাইয়া? ভিটামিন স্টোর করে, ঠিক আছে? যকৃৎ কি করে ভাইয়া? যকৃৎ হচ্ছে গিয়ে ভিটামিন স্টোর করে। এখন কথা হচ্ছে ভিটামিন কয় রকমের ভাইয়া? ভিটামিন হচ্ছে কি আমাদের দুই রকমের। একটা হচ্ছে কি ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ভাইয়া আমাদের লিপিড সলিউবল। লিপিড সলিউবল কারা ভাইয়া? লিপিড সলিউবল হচ্ছে গিয়ে ভাইয়া এ, টি, ই, কে। ওয়াটার সলিউবল কারা ভাইয়া? বি, আর হচ্ছে গিয়ে সি। বি এর মধ্যে অনেকগুলো ছোট 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 ভিটামিন আছে, B1 B2 B6 B9 এরকম অনেক কিছু আছে, যাই হোক। তাহলে আমাদের যকৃৎ কি করতেছে? যকৃৎ হচ্ছে গিয়ে ভাই আমাদের এই ওয়াটার সলিউবল, লিপিড সলিউবল সব ধরনের ভিটামিন গুলোকে মোটামুটি সে স্টোর করতে আমাদেরকে হেল্প করতেছে, ঠিক আছে কি কথাটা? সব ধরনের ভিটামিন কে সে স্টোর করতে হেল্প করতেছে।
খুবই ভালো কথা। তারপরে আসো ভাইয়া, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যকৃৎ দরকারি জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের যকৃৎ কিছু মিনারেল স্টোর করে। মিনারেল মানে কি ভাইয়া? মিনারেল মানে হচ্ছে কি আমাদের সেই ফেরা, ম্যাগনেসিয়াম, হ্যান ত্যান অনেক কিছু। এখান থেকে আমাদের একটা জিনিস কষ্ট করে পড়া লাগে ভাইয়া, সেই একটা জিনিস কি? সেই একটা জিনিস হচ্ছে যে ভাইয়া আমাদের ফেরা। যকৃৎ কি করে ভাইয়া? আমাদের ফেরাম স্টোর করে, ঠিক আছে কি কথাটা? যকৃৎ করে কি? ফেরাম স্টোর করে। কথা হচ্ছে কি হিসেবে স্টোর করে ভাইয়া? স্টোর করে হচ্ছে গিয়ে সে ফেরিটিন হিসেবে। কি হিসেবে স্টোর করে ভাইয়া? ফেরিটিন হিসেবে। তাহলে আমাদের যে ফেরাম আছে আমাদের বডিতে, সে ফেরামকে সে কি করতেছে? স্টোর করতেছে ফেরিটিন হিসেবে। ওকে ভাইয়া, এখানে আমাদের আরেকটা জিনিস বুঝে ফেলি একবারে। ফেরামের সোর্স কি ভাই? ফেরামের সোর্স দুইটা। একটা হচ্ছে ভাই আমরা খাইয়া দেয়া ফেরাম নিতে পারি, মানে আমরা যদি আয়রন সমৃদ্ধ খাবার, ওই যে ছোটবেলা থেকে আমাদেরকে যে বলে শাক টাক, এই টাইপের খাবার দাবার, আমরা যদি ওই ধরনের খাবার দাবার খাই, তাহলে সেখান থেকে আমরা লোহা পাচ্ছি, ঠিক আছে কি কথাটা? আরো একটা সোর্স আমাদের বডিতেই আছে ভাইয়া, সেই সোর্সটা কি ভাইয়া? সেই সোর্সটা হচ্ছে গিয়ে আমাদের হিমোগ্লোবিন। সেই সোর্সটা কি ভাইয়া? সেই সোর্সটা হচ্ছে কি আমাদের বডির হিমোগ্লোবিন, ঠিক আছে কি কথাটা? আমরা সবাই এই জিনিস জানি যে আমাদের বডিতে কি আছে ভাইয়া? আরবিসি আছে আমাদের বডিতে, সরি, আরবিসি আছে, ঠিক আছে। এই আরবিসি 120 দিন পর পর কি হয় ভাইয়া? মারা যায়। এই আরবিসি 120 দিন পর পর মারা যায়। তাহলে আরবিসির ভিতরে কি আছে? আরবিসির ভেতরে আছে হচ্ছে কি ভাইয়া? হিমোগ্লোবিন। তাহলে সে যে 120 দিন পর পর মারা গেল, তাহলে তার হিমোগ্লোবিনটা বের করে দিল। এখন এই হিমোগ্লোবিনের কি হবে? হিমোগ্লোবিনকেও তো ভাই ভেঙে যেতে হবে, ঠিক না? হিমোগ্লোবিনকে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে হিমোগ্লোবিন ভাঙে কিভাবে? এই জিনিসটা আমরা একটু বুঝে পেলে এখন ভালো হবে। হিমোগ্লোবিন ভাইয়া, হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙতে চাই, হিমোগ্লোবিনের মধ্যে নাম দেখেই বইলা দেওয়া যায় ভাই, হিমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে হিম, একটা আছে ভাইয়া গ্লোবিন, ঠিক আছে কি কথাটা? তাহলে ফার্স্ট স্টেপে কি হয়? দুইটা জিনিসে কনভার্ট হয়ে যায়, একটা হয় হচ্ছে গিয়ে ভাইয়া হিম, একটা হয়ে যায় হচ্ছে গিয়ে ভাইয়া গ্লোবিন, ঠিক আছে কি কথাটা? একটা হয়ে যায় হচ্ছে গিয়ে হিম, একটা হয়ে যায় হচ্ছে কি ভাইয়া গ্লোবিন। এখন এই গ্লোবিন কি জিনিস ভাইয়া? গ্লোবিন হচ্ছে গিয়ে আমাদের প্রোটিন। গ্লোবিন হচ্ছে গিয়ে প্রোটিন জাতীয় অংশ, ঠিক আছে কি কথাটা? তাহলে এখন গ্লোবিন যদি ভাঙে কি হবে ভাইয়া? প্রোটিন ভাঙলে কিসে কনভার্ট হয়? আমরা সবাই জানি ভাইয়া, প্রোটিন ভাঙলে সে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে গ্লোবিন ভেঙে দিন শেষে কি বানায় ফেলবে? অ্যামিনো অ্যাসিড বানিয়ে ফেলবে, ঠিক আছে। কথা হচ্ছে ভাই, হিম ভেঙে কি হবে? হিম ভেঙে দুইটা জিনিস হতে পারে, হতে পারে না অ্যাকচুয়ালি হয়। একটা হচ্ছে ভাইয়া বিলিভার্ডিন হয়, আরেকটা হচ্ছে কি ভাইয়া আয়রন বা ফেরাম, আমরা যেটাই বলি না কেন, ঠিক আছে কি কথাটা? বিলিভার্ডিন হয়, আরেকটা হচ্ছে আয়রন বা ফেরাম হয়, ঠিক আছে। তারপরে ভাই এই বিলিভার্ডিন কি হয়? বিলিভার্ডিন হয় হচ্ছে কি দিন শেষে আমাদের এই বিলি, এখানে তো ভুল করলাম, বিলি রুবিনে কনভার্ট হয়, ঠিক আছে কি কথাটা? বিলিভার্ডিন কিসে কনভার্ট হয় ভাই? বিলি রুবিনে কনভার্ট হয়। এন্ড বিলি রুবিন দিন শেষে আমাদের বাইল, পিত্ত রসের সাথে বের হয়ে যায়। বিলিরুবিন হচ্ছে কি আমাদের পিত্ত রসের সাথে সুন্দর মতন বের হয়ে যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে কি কথাটা? বিলিরুবিনের কালারটা আমাদের খুব দরকারি ভাইয়া। বিলিরুবিন দেখতে কিরকম ভাইয়া? হলুদ, ঠিক আছে কি কথাটা? বিলিভার্ডিন দেখতে কিরকম ভাইয়া? সবুজ। বিলিভার্ডিন দেখতে কিরকম? সবুজ। তাহলে এই চার্টটা যদি আমরা ঠিক করে বুঝে ফেলি, তাইলে আমাদের দিন দুনিয়া সহজ ভাই। এখন কথা হচ্ছে ভাই, এই চার্টের দরকারটা কি? চার্টের দরকারটা একটু পরেই বুঝবা। যাই হোক, এখন আমাদের কথা যেটা চলতেছিল, সে কথা হচ্ছে যে ভাইয়া স্টোর করে কি? মিনারেল কি হিসেবে? সরি, ফেরিটিন হিসেবে। কাকে স্টোর করে? ফেরামকে স্টোর করে। আমি বলছিলাম যে ভাই ফেরামের সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাবার দাবারের থ্রু আসে, এন্ড সেকেন্ড সোর্সটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। সেই সেকেন্ড সোর্সটা হচ্ছে ভাই এই আয়রন, ঠিক আছে কি কথাটা? আমাদের সেই সেকেন্ড সোর্সটা হচ্ছে কি আমাদের এই হিমোগ্লোবিনের মধ্যে থাকা আয়রন, ঠিক আছে। এই আয়রনকেও আমরা আবার আমাদের বডিতে স্টোর করি এন্ড পরবর্তীতে আবার নতুন হিমোগ্লোবিন বানানোর কাজে ইউজ করি। তাহলে এখানে কি চলতেছে? এখানে চলতেছে হচ্ছে গিয়ে ভাইয়া রিসাইক্লিং চলতেছে। কার রিসাইক্লিং? আমাদের এই আয়রনের রিসাইক্লিং
চলতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি আমাদের বডিতে। যাই হোক, এখান থেকে যদি আপনার কোনো এমসিকিউ কাজে লাগে, সেই এমসিকিউটা হচ্ছে ফেরামকে কি হিসেবে স্টোর করে, ফেরিটিন হিসেবে স্টোর করে, এতটুকু জানলেই আমাদের জন্য ভাইয়া দিন দুনিয়া সহজ, ঠিক আছে কি কথাটা। তারপরে আমাদের ছোট ছোট আর দুইটা কথা, একটা হচ্ছে ভাইয়া শুধু সে কার্বোহাইড্রেটই স্টোর করে না, সে হচ্ছে কি, এটা কত দিছিলাম ভাই, 4 দিছিলাম, তাহলে এটা হচ্ছে 5। সে শুধু কার্বোহাইড্রেট স্টোর করে না, সে কি স্টোর করে ভাইয়া, লিপিড এবং ফ্যাটও স্টোর করে, ঠিক আছে কি। ও, লিপিড ফ্যাটটা কি কথা ভাই, লিপিড এবং প্রোটিনও স্টোর করে। আমাদের লিভার হচ্ছে কি ভাইয়া, লিপিড এবং প্রোটিন এই ধরনের জিনিসপাতি গুলাকেও স্টোর করে। এখান থেকে আমাদের ইন ডিটেলস খুব বেশি জানার প্রয়োজন নাই, এতটুকু জানলেই চলবে। কার্বোহাইড্রেটের মধ্যে থেকে আমাদের অনেক কিছু জানার দরকার ছিল, যে কার্বোহাইড্রেট কি হিসেবে স্টোর করে, গ্লাইকোজেন, প্রক্রিয়ার নাম কি, গ্লাইকোজেনেসিস, কোন হরমোন এটাতে সহায়তা করে, ইনসুলিন। এতটুকু আমাদের জানলে চলবে। তাহলে ভাই এর সাথে সাথে আমরা কি পড়ে শেষ করে ফেললাম, এর সাথে সাথে হচ্ছে কি আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা পড়ে শেষ করে ফেললাম। তো যারা হচ্ছে জাস্ট পেজ মানে একাডেমিকের স্টুডেন্ট, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা ভাই একটা জাস্ট পারফেক্ট সিকিউ, যে উপরোক্ত অঙ্গটির সঞ্চয় ভূমিকা ব্যাখ্যা করো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার প্রায় এই ধরনের সিকিউ আসে। এরপরে যেটা আসে সঞ্চয়ের পরে চলে আসে কি ভাই, তো সঞ্চয়ের পরে চলে আসে হচ্ছে গিয়ে ভাই আমাদের সেই বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকাও খুব সহজ। বিপাকীয় ভূমিকার মধ্যে সবার আগে হচ্ছে কি ভাই আমাদের সেই শর্করা বিপাক, ঠিক আছে। শর্করা বিপাকের মধ্যে এখন আমাদের বেশ কয়েকটা কথাবার্তা আছে। কি কি কথাবার্তা আছে ভাইয়া, বেশ কয়েকটা প্রসেস যদি আমরা বুঝি তাহলেই আমাদের চলবে। সর্বপ্রথম যে প্রসেসটা সেটা আমরা অলরেডি বুঝে ফেলছি, সেটা হচ্ছে কি ভাইয়া, গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। সর্বপ্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে কি আমাদের গ্লাইকোজেনেসিস, ঠিক আছে কি কথাটা। তারপরে আমাদের সেকেন্ড প্রসেসটা গ্লাইকোজেনোলাইসিস। যদি সিকিউতে আসে তাহলে ভাইয়া তোমরা এই শর্করা বিভাগে হেডলাইন দিবা, গ্লাইকোজেনেসিস লিখবা, তারপর হচ্ছে কি এক লাইন দুই লাইন উপর থেকে এই যে এতটুকু অংশ লিখে দিলে মোর দেন এনাফ, ঠিক আছে। এরকম প্রত্যেকটার হেডলাইনের ভেতর একটা করে রিয়েকশন লিখে দিলে স্যারও খুশি, তোমার পরীক্ষার নাম্বারও খুশি। তো গ্লাইকোজেনোলাইসিস ভাই, এখানেও আমাদের কথা আছে। কি কথা ভাইয়া, নাম দেখি মনে হচ্ছে গ্লাইকোজেন আছে, ঠিক না। তারপরে কি আছে ভাইয়া, লাইসিস মানে কি, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। কারে ভাঙবো ভাইয়া, নামের মধ্যেই লেখা আছে গ্লাইকোজেনকে ভাঙবো। ও, ওখানে তো একটা দন্ত সুদেই নেই, গ্লাইকোলাইসিস। ওকে, নামের মধ্যেই আছে কাকে ভাঙবো, গ্লাইকোজেনকে ভাঙবো। এই যে ভাইয়া আমরা এত কষ্ট করে গ্লাইকোজেন তৈরি করেছিলাম, ঠিক আছে, তো এখন যদি ইমার্জেন্সি হয়, তুমি তোমার কথাই চিন্তা করো, তুমি 1,000 টাকা জমাইছো, এখন কোনো কারণে তোমার কিছু একটা কিনতে চাচ্ছ, ইমার্জেন্সি, ঠিক আছে, তখন তুমি কি করবে, 1,000 টাকা নিয়ে বসে থাকবা? থাকবা না, খরচ করে ফেলবা, ঠিক আছে কি কথাটা। তাহলে আমরা যে আমাদের লিভারের মধ্যে গ্লাইকোজেন স্টোর করেছি, মাসেলের মধ্যে গ্লাইকোজেন স্টোর করেছি, কি করবে এগুলাকে, ভেঙে কাজে লাগাবো যদি আমার প্রয়োজন পড়ে। কখন প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়ে হচ্ছে গিয়ে ভাই আমরা যখন হচ্ছে গিয়ে রোজা রাখি, ঠিক আছে, মানে অনেকক্ষণ ধরে লং টাইম আমরা কোনো খাবার দাবার খাইলাম না, শরীরে কোনো গ্লুকোজ ইনটেক নাই, তখন আমাদের এই বডি গ্লাইকোজেন গুলাকে ভেঙে ফেলার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো কোন প্রসেসে ভাঙি, প্রসেসটা হচ্ছে ভাই গ্লাইকোজেনোলাইসিস। হয় কি ভাই গ্লাইকোজেনোলাইসিস, নাম দেখে বারবার এক কথাই বলতেছি ভাই, নাম দেখেই বলে দেওয়া যায়, গ্লাইকোজেন ভাঙে। গ্লাইকোজেন ভেঙে কি তৈরি হয় ভাই, কারে দিয়ে গ্লাইকোজেন তৈরি হয়েছিল, গ্লুকোজ দিয়ে। তাহলে গ্লাইকোজেন ভাঙলে কি পাওয়া যাবে, গ্লুকোজ পাওয়া যাবে, ঠিক আছে কি কথাটা, গ্লাইকোজেনকে ভাঙলে কি পাওয়া যাবে, গ্লুকোজ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া ওইখানে তো কাজে লাগছিল ইনসুলিন, মানে গ্লাইকোজেনেসিসের সময় তো কাজে লাগছিল কে, ইনসুলিন। এটার সময় কাজে লাগবে কে ভাইয়া, এটার সময় কাজে লাগবে হচ্ছে কি আমাদের গ্লুকাগন। এটার সময় কাজে লাগবে হচ্ছে কি আমাদের গ্লুকাগন, ঠিক আছে। গ্লুকাগন একটা হরমোন, আর গ্লুকাগনের সাথে কি কাজে লাগে ভাইয়া, এপিনেফ্রিন, ঠিক আছে। এতটুকু জানলেই আমাদের দিন দুনিয়া সহজ। এরপরে আমাদের আরেকটু দেখেন ভাই, আমরা হেডলাইন কি ভাই, আমাদের হেডলাইন হচ্ছে শর্করা বিপাক। তো গ্লাইকোজেনেসিস দিয়ে গ্লুকোজের লেভেল কমায় দিলাম, গ্লাইকোজেনোলাইসিস দিয়ে গ্লুকোজের লেভেল বাড়ায় দিলাম, ঠিক আছে কি কথাটা। এরপরে আরেকটা আসে, সেটা হচ্ছে ভাই আমাদের গ্লুকোনিওজেনেসিস। এটা কি ভাইয়া,
নামের শেষে ভাইয়া জেনেসিস আছে, তার মানে আমরা কি করব? বানাবো। কি বানাবো ভাইয়া? দেখি কি বানাবো। এখানে মাঝখানে একটা কথা আছে, কি ভাইয়া? কথাটা হচ্ছে গিয়ে নিও। ঠিক আছে, নিও আসছে কইটা থেকে ভাইয়া? নিও মানে কি? নিও মানে হচ্ছে গিয়ে ভাইয়া নতুন। ঠিক আছে, নিও মানে কি? নিও মানে হচ্ছে গিয়ে আমাদের নতুন। তার আগে আছে হচ্ছে কি গ্লুকো, তার মানে এখন আমরা বানাবো। কাকে বানাবো? গ্লুকোজ বানাবো। কোথা থেকে গ্লুকোজ বানাবো? নতুন কোন সোর্স থেকে ভাইয়া। দেখেন, আপনি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ বানাবেন, এটা তো এক্সপেক্টেড ভাই, এটা তো সবাই জানে, ঠিক না? আপনি ওই 1,000 টাকাকে ভাঙা 500 টাকা, 500 টাকা করলেন, এটা কমন সেন্স, ঠিক আছে? কিন্তু এখন আপনি যদি ভাইয়া 5,000, সরি, 1,000 রুপিকে ভাঙা একটা টাকাতে কনভার্ট করেন, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হবে না? কিংবা 1,000 ডলারকে ভাঙা আপনি যদি টাকায় কনভার্ট করেন, এটা একটু ইন্টারেস্টিং হবে না? ঠিক সেরকম একটা ব্যাপার হচ্ছে গিয়ে এটা, যেখান থেকে গ্লুকোজ অ্যাকচুয়ালি আসার কথা ছিল না, যেখান থেকে গ্লুকোজ আসার অ্যাকচুয়ালি কথা ছিল না, ঠিক আছে কি কথাটা? ওই রকম সোর্স থেকে যদি আমরা গ্লুকোজ বানায় ফেলি, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ভাইয়া কি? গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে কি কথাটা? গ্লুকোনিওজেনেসিস। তাহলে ওই ওই রকম জিনিস কি ভাইয়া? ওই রকম জিনিস হচ্ছে ভাইয়া প্রোটিন। প্রোটিন থেকে যদি আমরা দিন শেষে গ্লুকোজ বানায় ফেলতে পারি, গ্লুকোনিওজেনেসিস। লিপিড থেকে যদি আমরা ভাইয়া গ্লুকোজ বানাইতে পারি, সেটাও কি? গ্লুকোনিওজেনেসিস। কারণ প্রোটিন থেকে আসার কথা ভাই অ্যামিনো অ্যাসিড, লিপিড থেকে আসার কথা ভাই ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। কারণ ওইখান থেকে যদি গ্লুকোজ তৈরি হয়ে যায়, ব্যাপারটা ইন্টারেস্টিং, এন্ড দ্যাটস ওয়াই এটাকে আমরা নাম দিয়ে দিলাম কি ভাই? গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে কি কথাটা? তাহলে ভাই এখানে আরেকটা জিনিস দেখেন, কি যেন বলে, গ্লুকোজের লেভেল যখন ভাই বাড়তেছিল, গ্লুকোজের লেভেল যখন বাড়তেছিল, তখন কোন হরমোন কাজে লাগছে? গ্লুকাগন। এখন এই প্রক্রিয়াগুলো তো আমরা গ্লুকোজ তৈরি করতেছি, তাহলে গ্লুকোজের লেভেল কি হচ্ছে ভাইয়া? বাড়তেছে। ঠিক আছে কি কথাটা? এখানেও আমাদের কি হচ্ছে? গ্লুকোজের লেভেল বাড়তেছে। তাহলে এখানে কোন হরমোন কাজে লাগবে বলে মনে হয় ভাইয়া? আশা করি আপনারা ধরতে পারছেন। এখানেও আমাদের কাজে লাগে কি ভাইয়া? গ্লুকাগন হরমোন। ঠিক আছে কি কথাটা? এখানেও আমাদের কাজে লাগে কি ভাইয়া? গ্লুকাগন হরমোন। আচ্ছা, তারপরে আরো একটা ব্যাপার আছে, সেই আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভাইয়া আমাদের, না, আর এরপর আমরা তাহলে, হ্যালো ভাইয়া আছেন? হ্যালো? আসি 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 আসি, হ্যাঁ বলেন। আমি কি কন্টিনিউ করব? প্রোটিন বিপাক কি ধরবো নাকি না না না, এখনই মানে সংক্ষিপ্ত থামায় দিই? লাইক, হ্যাঁ, 5 মিনিটের হ্যাঁ ভিতরে হ্যাঁ, শেষ করে ফেলেন, কাজ অনেক আমিও লেন্দি হয়ে সেটাই গেছে আসলে। ভাবতেছি, আমিও ওকে। সেটাই ভাবতেছি। ঠিক আছে ভাইয়া। ওকে। তাহলে ভাইয়া এর সাথে সাথে আমাদের যেটা ব্যাপার ছিল, যেটা আমরা পড়তেছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া বিপাকীয় ভূমিকা। কার ভূমিকা ভাইয়া? যকৃতের বিপাকীয় ভূমিকা। ওকে, তাহলে এখন আমাদের এরকম ব্যাপার আছে কয়টা? মোটা দাগে হচ্ছে গিয়ে শর্করা, প্রোটিন, লিপিড, এরকম। তাহলে আমরা জাস্ট ফার্স্ট হেডলাইনটা পড়ে কমপ্লিট করতে পেরেছি, সেটা হচ্ছে ভাইয়া শর্করা বিপাক। শর্করা বিপাকের মধ্যে আমরা বেশ ইম্পর্টেন্ট তিনটে হেডলাইন পাইছি, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে কি কথাটা? প্রক্রিয়াগুলা কি? কোন হরমোন কাজে লাগতেছে? কোন প্রক্রিয়ায় গ্লুকোজ লেভেল বাড়তেছে? কোন প্রক্রিয়ায় গ্লুকোজ লেভেল কমতেছে? প্রত্যেকটা ব্যাপারই আমরা ভালোভাবে শেষ করেছি। ঠিক আছে কি কথাটা? তাহলে এইভাবে আমাদের যদি সিকিউ তে আসে, তাহলে আমরা এভাবে শর্করা বিপাক হেডলাইন দিব, তারপর আমাদের লিপিড বিপাক, তারপর প্রোটিন বিপাক, এরকম করে 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 আমরা লিখতে পারবো। ঠিক আছে কি কথাটা? তা আশা করি তোমাদের সমস্যা হবে না। আর সামনে যে টপিক গুলা, যে প্রোটিন বিপাক কিংবা লিপিড বিপাক, এগুলো নিয়ে আমাদের পরে অন্য একটা ক্লাসে দেখা হবে। আমাদের ক্লাস টাইম বেশ ভালোই হয়েছে, তো আমরা আজকে এখানেই থেমে যাওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিল, সবাইকে থ্যাঙ্কস। ভাইয়ার জন্য দোয়া করবা। ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া। আচ্ছা, ওকে খুবই ভাইয়া। ভালো একটা ক্লাস ছিল আসলে, আমিও পুরোটা দেখলাম আসলে, এবং আদিবা আপু দেখছে পুরোটা, সে অ্যাকচুয়ালি কমেন্টে জানাইছে যে খুব ভালো ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে ছেলেপেলেরা খুব একটা বেশি দেখে নাই, তাও মনে হয় 7-8 জনের মতো মনে হয় পুরো, মানে সব, মানে বড় একটা অংশ দেখছে, আর এছাড়া বেশিরভাগ সময় মনে হয় অল্প কিছু মানুষই দেখছে। বাট ক্লাসটা খুবই ভালো ছিল, মানে যদি অ্যাকচুয়ালি এরকম একটা চ্যাপ্টার যদি এমনি ভাগ ভাগ করে পড়ানো হয়, তাহলে আর মনে হয় না সত্যি বলতে কিছু বাকি থাকে, এবং এটা অ্যাকচুয়ালি একটা একাডেমিক ধাঁচের ছিল। তো অনেকের একটা কনফিউশন থাকে যে প্রি মেডিকেল কোর্স করলে কি এইচএসসি আমি ভালো করতে পারবো না কিনা, তো তাদের ক্ষেত্রে আসলে বলা যায় যে প্রি মেডিকেল কোর্সটা যেহেতু অ্যাকচুয়ালি এত আগে থেকে শুরু হয়, তো তখন আসলে দেখা যায় যে একাডেমিক আলাপই করতে হয়, কজ একটা স্টুডেন্ট এইচএসসি দেওয়ার আগে আবার অত ডিটেলস এসে মুখস্থ বা এত জিনিস জানেও না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি খুবই ভালো ক্লাস ছিল, যারা করছে তারা অনেক উপকৃত হয়েছে, এবং যারা এটা রেকর্ডেড দেখবে, ইউটিউবেও থাকবে এটা, তারা আশা করি উপকৃত হবে। তো সামনে আবার আমাদের দেখা হবে। তো অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটার জন্য, হ্যাঁ।
ওকে, থ্যাংক ইউ, তাহলে আমি এখানে শেষ করতেছি। ওকে। জি জি ভাইয়া। ওকে, সবার জন্য শুভকামনা, হ্যাঁ। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।